সময় বড় বেশি দাগা দিয়ে গেছে। মামা! প্রতীকের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালেন রঞ্জিতবাবু। প্রতীক তার একমাত্র ভাগ্নে। তার যতগুলি প্রাইভেট হাসপাতাল আছে তার যাবতীয় দায়িত্ব বর্তমানে ওই সামলায়। কি, এক ভদ্রমহিলা তোমাকে খুঁজছেন? চমকে ওঠেন ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়। তাহলে কি তিনি যে আশঙ্কা করেছিলেন তাই হতে চলেছে? কে? জানি না। তোমার সাথে দেখা করতে চাইছেন। কোথায়? ড্রয়িং রুমে বসিয়েছি। রঞ্জিতবাবু সোফায় বসা মায়ের দিকে তাকালেন। শিখাদেবীর মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। অচেনা ভয় তাকে গ্রাস করছেন যেন। জীবনে অনেক লড়াই পার করেছেন, এই শেষ লড়াইও জিততে হবে, নিজেকে বোঝান ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়। ড্রয়িং রুমে ঢুকে দেখেন সুবর্ণা মাথা ঘুরিয়ে ঘরের চারপাশ সব খুঁটিয়ে দেখছে। এত বছর পর কিন্তু চিনতে অসুবিধা হয় না। 57 সুবর্ণা, চোখে চশমা ছাড়া খুব একটু পরিবর্তন হয়নি, নিজেকে বেশ ধরে রেখেছে বোঝা যায়। রঞ্জিতবাবু সুবর্ণার দিকে তাকিয়ে ভাবলেন, আমি জানতাম তুমি আসবে সুবর্ণা। একদিন যার জন্য এত মরিয়া হয়েছিলে তার একটা কথায় আকাশ পাতাল এক করে দিতে পারতেন। আজ সে চোখের সামনে, দেখে ভীষণ বিরক্ত লাগছে যেন। এই বয়সে তাকে দেখে আর কোনো মোহ মায়া বন্ধন কিচ্ছুটি জাগে না, শুধু একটাই সম্পর্ক। এত কিছুর পরও সে মেঘনার মা, শুধুই বায়োলজিক্যাল মা। সুবর্ণার কথা রঞ্জিতবাবুর মা বাবা জানার পরও আর দেরি করতে চাননি। যদিও ডাক্তার বৌমাতে মায়ের একটু আপত্তি ছিল, তবুও ছেলের সুখেই শিখাদেবী সুখী হতে চেয়েছিলেন। সুবর্ণার বাড়িতে কথাবার্তা বলে দুই বাড়ি আশীর্বাদ আংটি বদল সেরে ফেললেন। মাস 6 পর বিয়ের দিনও পাকা করা হয়। আশীর্বাদের পর রঞ্জিত আর সুবর্ণার ঘনিষ্ঠতা আরও বেড়ে গেল। ভালোবাসা মন প্রাণ ছাপিয়ে ক্রমশ দৈহিক সম্পর্কে এসে ধরা দিল। মাস 2 পর সুবর্ণা বুঝতে পারল যে তার শরীরে এক নতুন প্রাণের আগমন ঘটেছে। এই খবর শুনে রঞ্জিত বিয়ের দিন এগিয়ে আনার প্রস্তাব দিল, কিন্তু সুবর্ণা কোনো মতে রাজি হলো না, কারণ এত তাড়াতাড়ি সেই অল্প বয়সে বাচ্চা নিতে রাজি নয়। সুবর্ণার কাছে তখন বাচ্চা মানেই তার ক্যারিয়ারে প্রতিবন্ধকতা। মাঝখান থেকে পুরো দোষের ভাগিদার রঞ্জিতকে করে সাফ জানালো এই বিয়ে তার পক্ষে করা সম্ভব নয়। একটা ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে বাকি জীবনটাকে ভুল পথে চালিত করতে চান না সুবর্ণা। কারণ সে বুঝে গেছে রঞ্জিতকে বিয়ে করলে তার সারা জীবন বাচ্চা সামলাতেই কেটে যাবে। নিজের অস্তিত্ব বলে আর কিছু থাকবে না। তার সামনে ডাক্তারি জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। বিয়ের ব্যাপারে আর কোনো জোর জবরদস্তি রঞ্জিত করেনি, কারণ সে ভালো করে জানতো জোর করে কোনো সম্পর্ক হয় না। যে যাবার সে এমনিতেই চলে যায়, ধরে রাখা যায় না। বরং তাকে যেতে দেওয়াই শ্রেয়। শুধু একটাই অনুরোধ করেছিল সুবর্ণাকে, বাচ্চাটা যেন ও নষ্ট না করে। বাচ্চা জন্মানোর পর রঞ্জিতকে নিজে মানুষ করবে। ইতিমধ্যে মাস 3 পেরিয়ে যাওয়ার কারণে সুবর্ণা গর্ভস্থ সন্তানকে রাখতে বাধ্য হয়েছিল। যথাসময়ে সন্তানের জন্ম দেওয়ার পর সেই 3 দিনের মেয়ে সন্তানকে তোয়ালে মুড়ে অনেক যত্ন করে নিয়ে রঞ্জিত এক বর্ষা রাতে পুরুলিয়ায় দেশের বাড়িতে মায়ের কাছে ফেরেন। শিখাদেবীকে সব কথা খুলে বলেন। ছেলে কীর্তিকলাপে রাগ করলেও একরত্তি দুধের শিশুটির মুখ দেখে শেষ পর্যন্ত গলে গেছিলেন। সেদিন থেকে উনি ওর মাম্মাম হয়ে উঠলেন। নতুন করে সন্তান স্নেহে বাধা পড়লেন তিনি। কিন্তু পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনদের কৌতূহল তো শেষ নেই। তাদের জানানো হলো যে হাসপাতালে ওই কন্যা শিশুটিকে কেউ ফেলে গেছিল। রঞ্জিত তাকে দত্তক নিয়েছে, ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়। আর তার বাবা মা ছাড়া আর কেউ আসল সত্যি জানতে পারল না। সুবর্ণার মুখোমুখি দাঁড়িয়ে আছে রঞ্জিত, নিঃশব্দ, দম বন্ধ করা পরিবেশ। অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে বরাবরের মতোই সপ্রতিভ সুবর্ণা হেসে বলে ওঠে, আজ আমার মেয়ের বিয়ে, আমি আসবো না তাই কি হয়? আপনি ভুল করছেন, আমার মেয়ের বিয়ে। গুরু গম্ভীর কণ্ঠস্বরে শান্ত গলায় বললেন ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায়। সুবর্ণার কথা বাড়ায় না। ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করে পাশের টেবিলে রাখে। এটা তোমার মায়ের দেওয়া আশীর্বাদী সীতাহার আর তোমার দেওয়া আংটি। ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায় কিছু বলতে যাচ্ছিলেন, ওনাকে বাধা দিয়ে সুবর্ণা আবার বলে ওঠে,
তোমার মেয়ের বিয়েতে আমি উপহার দিলাম, না করতে পারবে না। খানিক পরে একটু থেমে আবার বলে, বিয়ে করেছি অনেক বছর হলো, কিন্তু কোনো সন্তান হয়নি। নিজের সন্তানকে একসময় অস্বীকার করেছি, তাই এই শাস্তি তো আমার ভোগ করতেই হবে। স্তব্ধ হয়ে শুনছিলেন রঞ্জিতবাবু। এই কোন সুবর্ণা? একবার কি তোমার মেয়েকে দেখতে পারি? আমি কিচ্ছুটি বলবো না ওকে, শুধু দেখে চলে যাব। সুবর্ণার গলায় আকুতি মিনতি স্পষ্ট। ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে দুলছেন রঞ্জিতবাবু। ততক্ষণে দরজার বাইরে শিখা দেবী এসে হাজির হয়েছেন। মায়ের দিকে তাকালেন রঞ্জিতবাবু। চোখের ইশারায় যেন অনুমতি দিলেন বৃদ্ধা মা। রঞ্জিতবাবু মেঘনাকে ডেকে পাঠালেন ড্রয়িং রুমে। মেঘনা এসে সুবর্ণার সামনে দাঁড়াতেই রঞ্জিতবাবু আলাপ করালেন, ইনি সম্পর্কে তোমার কাকিমা, প্রণাম করো। মেঘনা একটু ইতস্তত করলেও সুবর্ণা 2 পায়ে হাত দিয়ে প্রণাম করে। মেঘনার চিবুক ছুঁয়ে আদর করে সুবর্ণা। সুবর্ণার চোখ মেঘনার আপাত মস্তক ভালো করে দেখে নিয়েছে ততক্ষণে। মেঘনার মাথা পিঠে হাত বুলিয়ে দেওয়ার লোভ থেকে নিজেকে সংযত করতে পারে না সুবর্ণা। মেঘনার হাতে উপহার দিয়ে বলে ওঠে, সবসময় ভালো থেকো। গলা ধরে আসছে বুঝতে পারে। সুবর্ণা আর দাঁড়ায় না, আর দেরি হলে নিজেকে ধরে রাখতে পারবে না ও। রঞ্জিতকে হাত জোর করে নমস্কার করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ডক্টর রঞ্জিত মুখোপাধ্যায় চুপচাপ সুবর্ণার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। অনুতাপের আগুনে পুড়ে সুবর্ণা যে আজ সম্পূর্ণ শুদ্ধ। পাপবোধ, অনুতাপ মানুষকে খাঁটি সোনায় পরিণত করে, কিন্তু ভুল শুধরাতে কখনো এত দেরি হয়ে যায় যে আর ফেরার সময় থাকে না।